অব্যবসায়িক প্রতিষ্ঠান। অব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি উদাহরণ হচ্ছে পরিবার। আমরা যদি একটু চিন্তা করি, একটি পরিবারের প্রধান কর্তা একটি মাস পরে যে বেতন পান, সে বেতন দিয়ে পরবর্তী একটি মাস এই আয় দিয়ে কিন্তু খরচ করেন। এই খরচ কখনো কিন্তু আয়ের ঊর্ধ্বে চলে যায় না, কারণ তিনি যা আয় করেন সে আয় অনুযায়ী কিন্তু খরচ করেন। তার মাঝখানে যে প্রধান বিষয়টা ভূমিকা পালন করে সেটি হচ্ছে হিসাব। প্রধানকর্তা যে আয় করেন সে আয় দিয়ে হিসাব করেই কিন্তু একটি পরিবারের জন্য খরচ করেন। তিনি ভাবেন যাতে করে এই আয় থেকে খরচ বেশি হয়ে না যায়। আমরা যদি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চিন্তা করি, উৎপাদনমুখী প্রতিষ্ঠান, অথবা যদি ব্যাংক, অথবা আমরা যে দোকানগুলো দেখি, অথবা সর্বনিম্ন প্রতিষ্ঠান পান সিগারেটের দোকান, অথবা চা বানাই সে দোকান, সেই দোকানেও ঠিক একইভাবে হিসাব করেই কিন্তু এই উৎপাদনমুখী প্রতিষ্ঠান বা শিল্প কারখানা বা উদ্যমমুখী প্রতিষ্ঠান থেকে একদম নিম্নমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পরিচালনা হয় এই হিসাব দিয়ে। সুতরাং হিসাবের গুরুত্ব একটি ব্যবসায়িক বা অব্যবসায়িক প্রতিষ্ঠানে খুবই বেশি। আমাদের মানুষের চিন্তাভাবনাগুলো কেমন একটা হিসাব হিসাব বিষয়ে পরিচালিত হয়। তোমরা বুঝতে পারছো, আজকে আমি হিসাব নিয়ে কথা বলবো। হিসাবের গুরুত্ব যদি আমি আরেকটু বোঝাতে পারি, আমি একটু তোমাদের রিয়েলাইজ করার চেষ্টা করছি। অন্ধকার লাগছে। একটি ব্যবসায়িক বা অব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি হিসাব না থাকে, এভাবে চারিদিকে অন্ধকার হয়ে যায় এবং একসময় এই অব্যবসায়িক বা ব্যবসায়িক প্রতিষ্ঠান দেউলিয়া হতে থাকে। আর হিসাব করে যদি আয় অনুযায়ী খরচ করে, তাহলে হয়তো সে একসময় এভাবে চারিদিকে আলোর পথ দেখবে এবং ব্যবসায়িক বা অব্যবসায়িক প্রতিষ্ঠান লাভজনক উপায় খুঁজে বের করবে এবং অব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সঞ্চয় করার চেষ্টা করবে বা সঞ্চয় করতে পারবে। আর ব্যবসায়িক প্রতিষ্ঠান এভাবে ঊর্ধ্বমুখী লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান এর নগদান বই। হিসাব বিজ্ঞান এই শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে হিসাব সম্পর্কিত বিশেষ জ্ঞানকেই হিসাব বিজ্ঞান বলা হয়। আর হিসাব সম্পর্কিত বিশেষ জ্ঞান সমৃদ্ধ যে বইটি, সে বইটির নাম হচ্ছে হিসাব বিজ্ঞান। আর হিসাব বিজ্ঞানের একটি প্রধান একটি শাখা, সেটি হচ্ছে নগদান বই। এই নগদান বই আসছে মূলত জাবেদা থেকে। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আমি হিসাব চক্রটাকে যদি বলি, তাহলে প্রতিদিনকার যে ঘটনাগুলো, সে ঘটনাগুলোকে প্রথমে লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়, যেগুলো অর্থ সংক্রান্ত। লেনদেন চিহ্নিত করার পরে সে লেনদেনগুলোকে বিশ্লেষণ করা হয়। লেনদেন বিশ্লেষণ করার পরে জাবেদা বহি তৈরি করা হয়। জাবেদা বহি থেকে খতিয়ানে স্থানান্তর করা হয়। খতিয়ান থেকে রাওমিল প্রস্তুত করে। রাওমিল থেকে সমন্বয় দাখিলা তৈরি করে। সমন্বয় দাখিলার পরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে, বা তার আগে কার্যপত্র প্রস্তুত করে। আর্থিক অবস্থা বিবরণীর পরে সমাপনী দাখিলা তৈরি করে। তারপর পরবর্তী বছরের জন্য আবার রাওমিল প্রস্তুত করে। এ হচ্ছে একটি টোটাল হিসাব চক্র। এই হিসাব চক্রের মধ্যে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে নগদান বই। যে নগদান বই আসছে জাবেদা থেকে। আমি যদি জাবেদা শব্দটি আলোচনা করি, জাবেদা শব্দটি ইংরেজি জার্নাল থেকে আসছে। আর জার্নাল শব্দের জার ফরাসি থেকে উদ্ভূত। আর এই জার শব্দের অর্থ দিবস। আর দিবস মানে দিন। দিনের প্রতিদিনের অর্থ সংক্রান্ত যে ঘটনাগুলো বা লেনদেনগুলো, সেগুলোকে ডেবিট এবং ক্রেডিট এই দুটি হিসাবে শনাক্ত করা বা বের করা বা হিসাব করাটাকেই জাবেদা বলা হয়। জাবেদা মূলত দুইটি, একটি হচ্ছে প্রকৃত জাবেদা আর আরেকটি হচ্ছে বিশেষ জাবেদা। প্রকৃত জাবেদা আবার কিছু শাখা আছে। প্রকৃত জাবেদা মূলত প্রারম্ভিক জাবেদাকে বোঝায়, সমাপনী জাবেদাকে বোঝায়, অথবা সমন্বয় জাবেদাকে বোঝায়, অথবা সংশোধনী জাবেদাকে বোঝায়। তাহলে প্রকৃত জাবেদা মূলত 4 ধরনের: প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, আরেকটা হচ্ছে সমন্বয় জাবেদা, আরেকটা হচ্ছে সংশোধনী জাবেদা, আর আরেকটি হচ্ছে বিশেষ জাবেদা। বিশেষ জাবেদা মূলত 6 ধরনের, অথবা 6 ধরনের শাখা আছে। একটি হচ্ছে ক্রয় জাবেদা,
আরেকটি হচ্ছে বিক্রয় জাবেদা, আরেকটি হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, আরেকটি হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা, আরেকটি নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। এই নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা এই দুইটি থেকে মূলত নগদান বই। আজকে আমি তোমাদের সামনে মোতাহের আলোচনা করব নগদান বই নিয়ে, এবং এই নগদান বইয়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে হাতে কলমে 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া খুচরা, পরীক্ষায় খুচরা আসে না, এবং নগদ প্রাপ্তি জাবেদা বা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান, এই 5 ধরনের অঙ্ক নিয়ে হাতে কলমে আজকে আমি শেখাবো। ধৈর্য ধরে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, আর না হয় এই ম্যাজিক কিভাবে নগদান বই খুব অল্প সময়ে এবং খুব অল্প জিনিস মনে রেখে শেষ করতে হয়, সেই টেকনিকটা তোমরা হয়তো মিস করবে। নগদান বই, আমরা প্রথমে নগদান বই কিভাবে করতে হয় বা হিসাব কিভাবে করতে হয় সেটা জানার আমরা প্রথমে পরীক্ষায় কিভাবে আসে সেটা আগে জেনে নেব। তো পরীক্ষার আমি একটা প্রশ্ন দেখাচ্ছি, যেমন 1 ঘোড়া নগদান বইয়ের প্রশ্ন। জনাব হাসান একজন ক্ষুদ্র ব্যবসায়ী। মার্চ 2021 সালে তার নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়েছিল। 2021 মার্চের 1 তারিখ থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত। এই মার্চের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে দিন ঘটনাগুলো ঘটেছে বা লেনদেন হয়েছে সেগুলো: প্রারম্ভিক নগদ তহবিল, নগদ মাল বিক্রয়, নগদ মাল ক্রয়, ক্রয় পরিবহন প্রদান, সালমানের নিকট হতে পাওয়া গেল, সোহেলকে প্রদান করা হলো, নিজ প্রয়োজনে মালিক কর্তৃক উত্তোলন করা হলো, পৌর কর পরিশোধ করা হলো, বেতন প্রদান করা হলো, ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে জনাব হাসানের একটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে একটি মাসে এই লেনদেনগুলো সংগঠিত হয়েছে। এবং এই লেনদেনগুলোকে বলা হচ্ছে 1 ঘোড়া নগদান বইয়ে হিসাব করো, বা 1 ঘোড়া নগদান বই প্রস্তুত করে এই লেনদেনগুলোকে হিসাব করো। তো পরীক্ষায় আমাদের 1 ঘোড়া নগদান বই করতে বলা হতে পারে, তারপর 2 ঘোড়া নগদান বই করতে বলা হতে পারে, এরপর 3 ঘোড়া নগদান বই করতে বলা হতে পারে, নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা করতে বলা হতে পারে। তো 1 ঘোড়া নগদান বই পরীক্ষায় তেমন আসে না। 2 ঘোড়া নগদান বই, 3 ঘোড়া নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা বেসিক্যালি আসে। কিন্তু তারপরও আমাদের এই 5 ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসতে দেখা যায়: 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। আজকের নগদান বই টপিকের আজকের ক্লাসে আমরা হাতে কলমে 1 ঘোড়া নগদান বই কীভাবে করে সেটা শিখব, 2 ঘোড়া নগদান বই কীভাবে করে সেটা শিখব, 3 ঘোড়া নগদান বই কীভাবে করে সেটা শিখব, নগদ প্রাপ্তি জাবেদা বা নগদ প্রদান জাবেদা কীভাবে হিসাবভুক্ত করতে হয় আমরা সেটা শিখব। তো পরীক্ষায় কিভাবে আসে আমি আজকে প্রথমে সেটা দেখানোর পর এই অঙ্কগুলো কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে বা পরীক্ষার খাতায় করতে হবে আমরা সেটাই আজকে হাতে কলমে শিখব। প্রথমে আমি বলে রাখি, নগদান 1 ঘোড়া নগদান বা 2 ঘোড়া বা 3 ঘোড়া বা নগদ প্রাপ্তি জাবেদা বা নগদ প্রদান জাবেদা যে প্রশ্নই দেওয়া হোক না কেন, প্রশ্নের মধ্যে থাকা যে লেনদেনগুলো, এই লেনদেনগুলোর মধ্যে হয়তো এমনও হতে পারে যে এখানে 1টি 2টি লেনদেন না, এমন হয়তো ঘটনা দিতে পারে। তাহলে যে ঘটনা লেনদেনই না, সেটি কিভাবে নগদান বইতে হিসাবভুক্ত হবে? তাহলে যদি 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া বা নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদায় প্রশ্নের মধ্যে যে লেনদেনগুলো দেওয়া হয়েছে সে লেনদেনের মধ্যে যদি লেনদেন নাই হয়, তাহলে ওই লেনদেন আমি নগদান বইতে হিসাবভুক্ত করতে পারবো না। তাহলে আমাকে প্রথমে নগদান বই কিভাবে হিসাবভুক্ত করতে হয় বা কিভাবে অঙ্কটি করতে হয় সেটা জানার আগে প্রশ্নের মধ্যে থাকা লেনদেন নয় সেই লেনদেনগুলোকে প্রথমে চিহ্নিত করতে হবে বা সেই ঘটনাগুলোকে প্রথমে চিহ্নিত করতে হবে। তাহলে এমন ঘটনা যে ঘটনা লেনদেন নয় সেটা চিহ্নিত করে প্রথমে সেটা প্রশ্ন থেকে বাদ দিতে হবে। এরপর আবার এমন হতে পারে যে নগদ লেনদেন, অনগদ লেনদেন। নগদান বইতে আমরা জানি যে নগদ লেনদেন ছাড়া অনগদ লেনদেনগুলো হিসাবভুক্ত হবে না। তাহলে লেনদেন কি না প্রথমে সেটা যাচাই করতে হবে। তারপর এই লেনদেনগুলোর মধ্যে যদি আমরা লেনদেন না সেগুলোকে আলাদা করে, যেগুলো লেনদেন সেগুলো আলাদা করার পর যদি আমরা দেখি এখানের মধ্যে অনগদ লেনদেন কিছু আছে যার মধ্যে নগদ টাকা সম্পর্কিত কিছু নেই বা ব্যাংক টাকা সম্পর্কিত কিছু নেই, তখন আমরা ওই অনগদ লেনদেনটাকেও কিন্তু বাদ দিয়ে শুধু নগদ লেনদেন বা ব্যাংক জমা সম্পর্কিত লেনদেনগুলোকে নিয়েই কিন্তু নগদান বই করতে হবে। তাহলে এই অঙ্কগুলো শেখার আগে প্রথমে আমাকে লেনদেন কি না বা লেনদেন কোনটি সেটাই প্রথমে আমি সামান্য পরিমাণে আলোচনা করব, কারণ আমি জানি নগদান বই যারা
করো বা পারো বা শিখবে তাদের অবশ্যই প্রথমে লেনদেন, জাবেদা, খতিয়ান, রাওমিল ইত্যাদি চ্যাপ্টারগুলো পার হয়েই কিন্তু নগদান বই করবে। সুতরাং নগদান বই যেহেতু আমি শেখাচ্ছি, সে বিষয়গুলো হয়তো তোমাদের অনেক ধারণা আছে, তারপরও আমি নগদান বই করার প্রথমে সে বিষয়গুলো নিয়ে একটু একটু করে আলোচনা করছি। তাহলে আমাদের নগদান বই যে প্রশ্নগুলো দিবে সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথমে লেনদেন কিনা সেটা যাচাই করতে হবে, যেগুলো লেনদেন না সেগুলো আমাকে আলাদাভাবে রাখতে হবে। আমরা প্রথমে এই অঙ্কগুলো শেখার আগে প্রথমে যেটা চলে যাচ্ছে সেটা লেনদেন কি না, কিভাবে লেনদেন বুঝতে হয় সেটা নিয়ে আমরা একটু সামান্য পরিমাণ আলোচনা করছি। হিসাবের একটা সমীকরণ আছে, সেই সমীকরণটি হচ্ছে এ সমান এল প্লাস ই। এ আমরা যদি এটাকে যদি আরেকটু বিস্তারিত করি তাহলে এ সমান এল, ইকে যদি আমরা ভাঙি, ই মানে হচ্ছে ইকুইটি, ই মানে হচ্ছে ইকুইটি। ইকুইটিকে যদি ভাঙা হয়, ইকুইটি কি, ইকুইটিকে যদি ভাঙা হয় তাহলে সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। এগুলো কি, এ মানে হচ্ছে অ্যাসেট মানে সম্পদ, এল মানে হচ্ছে লায়াবিলিটি মানে দায়, সি মানে হচ্ছে ক্যাপিটাল মূলধন, আর মানে হচ্ছে রেভিনিউ মানে আয়, ই মানে হচ্ছে এক্সপেন্স মানে খরচ, ডি মানে হচ্ছে ড্রয়িংস মানে উত্তোলন। আমরা এই প্লাসগুলোকে যদি পক্ষান্তর করে দিকে নিয়ে আসি, যেমন আমরা যদি এই যে মাইনাসগুলোকে যদি এখানে নিয়ে আসি তাহলে প্লাসে পরিণত হয়, তাহলে আমরা এক্সপেন্সটাকে এদিকে পক্ষান্তর করলাম, ডিটাকে এদিকে পক্ষান্তর করলাম, তাহলে আর এদিকে বাকি থাকে এল, আর বাকি থাকে সি, আর বাকি থাকে আর। মানে এটা বাম দিক আর এটা ডান দিক, আমরা বাম দিক ডান দিক আমাদের সুবিধার্থে করে ফেললাম। তাহলে আমরা বুঝতে পারলাম এই অ্যাশ সমান এল প্লাস সি এই হিসাব সমীকরণের মূল উপকরণ মূলত 6টা। এই মূল উপকরণ 6টাগুলো হচ্ছে যেমন অ্যাসেট, আরেকটা হচ্ছে এক্সপেন্স, আরেকটা হচ্ছে ড্রয়িংস, আরেকটা হচ্ছে লায়াবিলিটি, আরেকটা হচ্ছে ক্যাপিটাল, আরেকটা হচ্ছে রেভিনিউ। আমি যদি বাংলায় বলি এটা হচ্ছে সম্পদ। মানে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে এই 6টি উপকরণই থাকবে, এই 6টি উপকরণের বাইরে কিন্তু যাবে না। কি কি উপকরণ, যেমন সম্পদ, এরপর ব্যয় বা খরচ, এরপর ড্রয়িংস উত্তোলন, এরপর লায়াবিলিটি দায়, এরপর ক্যাপিটাল মূলধন, এরপর রেভিনিউ হচ্ছে আয়। তাহলে এই 6টি উপকরণ একটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রত্যেকটি লেনদেনে এই 6টি উপকরণের মধ্যেই থাকবে, এই 6টি উপকরণের বাইরে যাবে না। তাহলে লেনদেন কি না আমরা কিভাবে বুঝবো, সেই ঘটনাটি লেনদেন। হিসাব সমীকরণের 6টি উপকরণের মধ্যে একটি উপকরণ দুইবার পরিবর্তন অথবা 6টি উপকরণের মধ্যে 2টি উপকরণ পরিবর্তন যদি হয় তাহলে আমরা ধরে নেব সেটি লেনদেন। আমি আবার বলি, প্রত্যেকটি ঘটনা কিন্তু লেনদেন নয়। তাহলে ঘটনা লেনদেন তখনই আমরা মনে করব যে ঘটনার মধ্যে হিসাব সমীকরণের 6টি উপাদানের মধ্যে একটি উপাদান দুইবার পরিবর্তন অথবা 6টি উপকরণের যে কোনো 2টি উপকরণ পরিবর্তন হলেই আমরা ধরে নেব সেই ঘটনাটি হচ্ছে লেনদেন। চলো আমরা একটা অনুশীলন করি। যেমন মিস্টার ইসলাম একজন ব্যবসায়ী, জানুয়ারি 2021 সালে তার ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। আমরা এখন এখানে অনুশীলনী করব এটা লেনদেন কি না। জানুয়ারি 2 তারিখে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটি হচ্ছে 5,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেয়া হলো। তাহলে 5,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেয়া হলো, কিন্তু 5,000 টাকা বেতন দেওয়া হয়নি, নিয়োগ দেওয়া হলো। তাহলে এখানে এটি ঘটনা হলেও এই ঘটনায় এই 6টি উপকরণের কোনোটিই কিন্তু পরিবর্তন হবে না। কেন? কারণ 5,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে এখনও যায়নি, আসেওনি। তাহলে এটি ঘটনা হলেও আমরা এটি লেনদেন ধরে নিতে পারছি না। ধারে পণ্য বিক্রয়, ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি অন্য প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যদি ধারে পণ্য বিক্রয় করে তাহলে দুইটি ঘটনা, দুইটি এখানে হিসাব তৈরি হয়। একটি হিসাব হচ্ছে বিক্রয় করে মানে আয়, আর আরেকটি হচ্ছে ধারে পণ্য বিক্রয় করে বিদায় বিক্রয় করলে যে আয় হয় এবং তার সাথে সাথে যেহেতু ধারে করা হয়েছে সেহেতু দেনাদার, এখানে দেনাদার বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, সেহেতু দেনাদার এটিও কিন্তু বৃদ্ধি পায়। তাহলে বিক্রয় বৃদ্ধি পায়, দেনাদার বৃদ্ধি পায়। বিক্রয় মানে হচ্ছে আয়, এর রেভিনিউ বৃদ্ধি পায়, দেনাদার মানে হচ্ছে অ্যাসেট সম্পদ বৃদ্ধি পায়। তাহলে এই সমীকরণে 2টি উপকরণের পরিবর্তন হলো, আমরা ধরে নেব এটি হচ্ছে একটি লেনদেন। নগদে মণিহারি ক্রয়, মণিহারি ক্রয় আমরা জানি খরচ। আরেকটি হিসাব থাকে এটি হচ্ছে নগদ। যখন মণিহারি ক্রয় করে তখন নগদ টাকা চলে যায়। তাহলে আমরা বুঝতে পারছি মণিহারি ক্রয় মানে খরচ, খরচের পরিবর্তন সাধিত হয়। আরেকটি হচ্ছে নগদ টাকা চলে যায় মানে নগদ টাকা সম্পদ, তাহলে সম্পত্তির পরিবর্তন হয়। তাহলে একটি পরিবর্তন হয় খরচ, আরেকটি পরিবর্তন হয় সম্পদ, 2টি উপকরণের পরিবর্তন হয়। তাই আমরা ধরে নিতে পারছি এটা হচ্ছে লেনদেন।
আমরা জানুয়ারি 12 তারিখের ঘটনায় যাই। মিস্টার ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2000 টাকা। মিস্টার ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2000 টাকা। এই ঘটনাটি আসলে ঘটনা, কিন্তু এটি ব্যবসা সংক্রান্ত ঘটনা না, ব্যবসা রিলেটেড ঘটনা না। তাহলে ব্যবসা থেকে সে কোনো টাকা নেয়নি, সে তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2000 টাকা। এটা কোনো ব্যবসা রিলেটেড না বিদায়, তাই এটা তার পারিবারিক হিসাবের মধ্যে যাবে, ব্যবসায়িক হিসাবে এটা আসবে না। মানে এই মিস্টার ইসলাম একজন ব্যবসায়ী, এই যে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবে এই টাকাটা আসবে না। তার কারণে আমরা ধরে নিব হিসাব সমীকরণের 6টি উপকরণের একটিও পরিবর্তন হয়নি। তাহলে আমরা ধরে নিব এটাও লেনদেন নয়, এটাও লেনদেন নয়। সুমনা ট্রেডার্সের নিকট থেকে 5000 টাকা পাওয়া গেল। তাহলে অন্য ব্যবসা প্রতিষ্ঠান সুমনা ট্রেডার্সের নিকট থেকে 5000 টাকা পাওয়া গেছে। তাহলে 5000 টাকা পাওয়া গেছে মানে নগদ টাকা পাওয়া গেছে। তাহলে একটা নগদ টাকা, আরেকটা হচ্ছে সুমনা ট্রেডার্স, মানে দেনাদার থেকে টাকা পাওয়া গেছে। তাহলে নগদ, আর হচ্ছে দেনাদার। তাহলে নগদ টাকা পাওয়া গেছে, সুমনা ট্রেডার্সের নিকট থেকে 5000 টাকা পাওয়া গেল, তাহলে নগদ টাকা পাওয়া গেছে, মানে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। তাহলে এই উপকরণের পরিবর্তন হলো। আর আরেকটি উপকরণের পরিবর্তন হলো, সেটা হচ্ছে সুমনা ট্রেডার্স। বিজ্ঞাপন বাবদ পরিশোধ 700 টাকা। তাহলে বিজ্ঞাপন হচ্ছে খরচ, বিজ্ঞাপন বাবদ পরিশোধ, তাহলে বিজ্ঞাপন খরচ। আরেকটি হচ্ছে নগদ টাকা চলে গেল, তাহলে সম্পদ। তাহলে এখানে এর পরিবর্তন হলো, আরেকটি হচ্ছে উপকরণের পরিবর্তন হলো। তাহলে এটাও লেনদেন। তাহলে আমরা বুঝতে পারছি এই 1টি 2টি 3টি 4টি 5টি 6টি লেনদেনের মধ্যে, ঘটনার মধ্যে 2টি লেনদেন নয়, আর বাদবাকি 4টি লেনদেন। তাহলে আমাদের নগদান বই করার প্রথমে নগদান বইয়ে যে প্রশ্ন দেওয়া হয়, সে প্রশ্নের মধ্যে লেনদেন না এমনও কিছু ঘটনা দেওয়া হতে পারে। তাহলে নগদান বইয়ের প্রশ্নের মধ্যে থাকা লেনদেন নয় এমন ঘটনাগুলো আমাদেরকে বাদ দিতে হবে, কারণ লেনদেন নয় এমন কোনো কিছু হিসাব বইতে আনা যাবে না। তাহলে আমরা বুঝতে পেরেছি লেনদেন কোনটি এবং লেনদেন কোনটি না। আমরা লেনদেন কোনটি বোঝার পরে আমাদের যে জিনিসটি জানতে হবে, সেই জিনিসটি হচ্ছে প্রত্যেকটি লেনদেনে 2টি করে হিসাব থাকে, সেই হিসাবগুলো আমাদেরকে ধরে নিতে হবে। সেই হিসাবগুলো ধরার জন্য আমাদের একইভাবে হিসাব সমীকরণের আশ্রয় নিতে হবে। হিসাব সমীকরণ আমি আবার এনেছি, A = L+C। আমরা এগুলো বুঝেছি, এই যে A+ মানে অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস, লায়াবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ। এটা সম্পদ, এটা হচ্ছে খরচ, এটা হচ্ছে উত্তোলন, এটা হচ্ছে দায়, এটা হচ্ছে মূলধন, আর এটা হচ্ছে আয়। এই সম্পদ, খরচ, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। মানে বৃদ্ধি পেলে একটা হিসাব হবে, হ্রাস পেলে এটা আরেকটা হিসাব হবে। আর দায়, মূলধন এবং আয় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। মানে হ্রাস পেলে এটা একটা হিসাব হবে, বৃদ্ধি পেলে এটা আরেকটা হিসাব হবে। আমরা এখন যে জিনিসটি শিখছি সেটা হচ্ছে যেগুলো লেনদেন, সেই প্রত্যেকটি লেনদেনে 2টি করে হিসাব থাকবে। ওই হিসাবগুলো কীভাবে ফাইন্ড আউট করতে হয়, কীভাবে বের করতে হয়, আমরা একটা অনুশীলনী করি। যেমন 5000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটা তো লেনদেন নয় আমরা জানি। ধারে পণ্য বিক্রয়, আমরা জানি এখানে 2টি হিসাব পাওয়া যায়, একটি হিসাব হচ্ছে বিক্রয় হিসাব, আর আরেকটি হিসাব হচ্ছে দেনাদার হিসাব। তাহলে ধারে যদি পণ্য বিক্রয় করে, বিক্রয় হিসাব বৃদ্ধি পায়, মানে আয় বৃদ্ধি পায়। তাহলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। আর আরেকটি হচ্ছে দেনাদার, ধারে পণ্য বিক্রয় করলে দেনাদারও বৃদ্ধি পায়, তাহলে দেনাদার মানে সম্পদ, তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট। তাহলে এখানে 2টা হিসাব থাকে, সেই হিসাবটা হচ্ছে একটা দেনাদার আর আরেকটি হচ্ছে বিক্রয়। তাহলে আমরা 2টি হিসাব পেয়ে গেলাম। নগদে মণিহারি ক্রয়, এখানে 2টি হিসাব হচ্ছে মণিহারি ক্রয়, আরেকটি হচ্ছে নগদ। কিভাবে? যেমন মণিহারি ক্রয় করলো, নগদ টাকা চলে গেল। মণিহারি ক্রয় এটা একটা খরচ, তাহলে এখানে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, মানে এখানে খরচ বৃদ্ধি পেল, মানে মণিহারি ক্রয় হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে গেল, নগদ টাকা হচ্ছে সম্পদ, তাই অ্যাসেট। সম্পদ কমে গেল, তার কারণে এটা ক্রেডিট। তাহলে আমরা 2টা হিসাব পাই, একটা হিসাব হচ্ছে মণিহারি ক্রয় হিসাব বা মণিহারি হিসাব, আর একটা হচ্ছে নগদান হিসাব। এরপর মিস্টার ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে, এটা আমরা জানি এটা লেনদেনই না। সুমনা ট্রেডার্সের নিকট থেকে 5000 টাকা পাওয়া গেল, আমরা জানি এখানে 2টি হিসাব, একটি হচ্ছে নগদান হিসাব আর আরেকটি হচ্ছে সুমনা ট্রেডার্স হিসাব। আশা করি তোমরা এগুলো পারো। বিজ্ঞাপন বাবদ পরিশোধ, এখানে বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পেল। একইভাবে নগদ টাকা সম্পদ কমে গেল, তার কারণে এখানেও আমরা 2টা হিসাব পাচ্ছি, একটি হচ্ছে বিজ্ঞাপন হিসাব আর একটি হচ্ছে নগদান হিসাব। এভাবে আমাদের প্রত্যেকটি ঘটনা লেনদেন না, প্রথমে নগদান বইয়ের প্রশ্ন থেকে ঘটনা
যেগুলো লেনদেন নয় সেগুলোকে আলাদা করে ওই লেনদেনগুলো থেকে জাবেদা করে বা দুইটি হিসাবে আলাদা আলাদা আমাকে করতে হবে। যদি আমি দুইটি হিসাব বের করতে না পারি তাহলে নগদান বই করতে হয়তো একটু সমস্যা হতে পারে। আমরা তাহলে লেনদেন কোনটি সেটা আমরা চিনতে পারবো এবং ওই লেনদেনগুলো থেকে কিভাবে দুইটি হিসাব বের করতে হয় সেটিও আমরা চিনতে পারবো। এখন আমরা চলো সেটা শিখি যে লেনদেন যেগুলো সেগুলোর মধ্যে থাকা কোন লেনদেনগুলো নগদান বইতে আনতে হবে বা অন্তর্ভুক্ত করতে হবে। নগদান বইয়ে যে লেনদেনগুলো লিপিবদ্ধ করতে হবে তা কিভাবে শনাক্ত করতে হবে। হিসাব সমীকরণের এ উপকরণ, আমি আবার দেখাচ্ছি হিসাব সমীকরণের এ উপকরণ। তাহলে হিসাব সমীকরণের এ বা সম্পত্তি, বিশেষ করে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব, আমরা জানি নগদান এবং ব্যাংক এটা হচ্ছে সম্পত্তি এ উপকরণ। তাহলে এ বা সম্পত্তি, বিশেষ করে নগদান বা ব্যাংক হিসাব উপকরণ পরিবর্তন হলেই লেনদেনটি নগদান বইতে লিপিবদ্ধ করা যাবে। তাহলে আমরা সেই লেনদেনটাই নগদান বইতে লিপিবদ্ধ করব যে লেনদেনের মধ্যে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব, এই হিসাব দুইটির মধ্যে থেকে যে কোনো একটি থাকবে। এ বা সম্পত্তি ছাড়া আর অন্য কোনো উপকরণ পরিবর্তন হলে নগদান বইয়ে লিপিবদ্ধ হবে না। যেমন আমরা একটা উদাহরণ দিই, 5,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দিল, এটা তো লেনদেনই না, এটাকে আমরা বাদ দিলাম। এরপর এটাও লেনদেন না, এটাও আমরা বাদ দিলাম। ধারে পণ্য বিক্রয়, এখানে বিক্রয় আর দেনাদার, এখানে নগদান নেই বা ব্যাংক হিসাব নেই, তাহলে এটাও নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এখানে মণিহারি ক্রয় আছে, নগদান হিসাব আছে, তাহলে এটা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। সুমনা ট্রেডার্সের নিকট থেকে 5,000 টাকা পাওয়া গেল, তাহলে নগদান হিসাব সুমনা ট্রেডার্স হিসাব, তাহলে এখানেও নগদান হিসাব আছে, তাহলে এটাও নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। বিজ্ঞাপন বাবদ পরিশোধ 700 টাকা, বিজ্ঞাপন বাবদ একটা হিসাব, নগদান একটা হিসাব, তাহলে নগদান হিসাব আছে, সুতরাং এটাও নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদেরকে যে প্রশ্ন দেওয়া হবে সে প্রশ্নের মধ্যে লেনদেন না এমন থাকতে পারে, লেনদেন না সেগুলো প্রথমে বাদ দিব, এরপর লেনদেনের মধ্য থেকে যেগুলো নগদ বা ব্যাংক হিসাব নেই সে লেনদেনগুলোকেও আমরা বাদ দিব। তাহলে সেই সব লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে যেই সব লেনদেনগুলোতে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব, এই দুইটি হিসাবের মধ্য থেকে যে কোনো একটি হিসাব থাকবে। আমরা এরপরে চলে যাচ্ছি নগদান বই সম্পর্কে আলোচনা। নগদান বই আসলে কি? সব ধরনের প্রতিষ্ঠানে প্রতিদিন অনেক ধরনের নগদ লেনদেন সংগঠিত হয়। এই সব নগদ লেনদেনগুলো হিসাব নিকাশ করতে যে ছক বা বই প্রস্তুত করে লিপিবদ্ধ করা হয় সেই বিভিন্ন ধরনের বইকে নগদান বই বলে। তাহলে নগদান বই আসলে মূলত এক ধরনের ছক অনুযায়ী নগদ লেনদেন হিসাব নিকাশ করা। তাহলে নগদান বই হচ্ছে এক ধরনের ছক বা এক ধরনের বইয়ে প্রতিদিনকার নগদ লেনদেনগুলো হিসাব নিকাশ করাই হচ্ছে নগদান বইয়ের কাজ। ব্যবসায় নিয়মিত অসংখ্য লেনদেন সংগঠিত হয়। এই লেনদেনগুলোকে ধরন অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো নগদ লেনদেন, আরেকটি হলো অনগদ লেনদেন, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়েছি। শুধুমাত্র নগদ লেনদেনগুলো নিয়ে যে হিসাব প্রস্তুত করা হয় তাই নগদান বই। আমরা খুবই ভালো করে পড়েছি যে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব ছাড়া কখনোই নগদান বইতে সে লেনদেন অন্তর্ভুক্ত হবে না। নগদান বই প্রাথমিক হিসাবের বই, সেটা আমি প্রথম লেকচারও দিয়ে দিয়েছি, এবং জাবেদার অন্যতম শাখা সেটাও আমি বলেছি যে নগদান বইটা আসলে মূলত জাবেদা থেকেই আসে। তাহলে আমরা নগদান বই সম্পর্কে অল্প কিছু জানলাম, এখন একটু বিস্তারিত জানি। ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের নগদান বই লক্ষ্য করা যায়। ব্যবসার প্রকৃতি ও আয়তনের ভিত্তিতে নির্দিষ্ট শ্রেণীর নগদান বই অনুসরণ করা হয়। এগুলিকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়: 1 ঘোড়া নগদান বই, 2 ঘোড়া নগদান বই, 3 ঘোড়া নগদান বই, খুচরা নগদান বই। খুচরা নগদান বই আবার 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ খুচরা নগদান বই, আরেকটি হচ্ছে বহুঘোড়া বিশ্লেষণাত্মক পদ্ধতি খুচরা নগদান বই। আরও একটি পদ্ধতি আছে অগ্রদত্ত খুচরা নগদান বই। মানে টোটাল 2 প্রকার, একটি হচ্ছে বহুঘোড়া বিশ্লেষণাত্মক, আরেকটি হচ্ছে অগ্রদত্ত। এই খুচরা নগদান বই তোমরা ইন্টারমিডিয়েটে পাবে, এটা আপাতত 9-10-এর জন্য প্রযোজ্য না। তাহলে আমাদের 9-10 নবম দশম শ্রেণীর জন্য 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া। বর্তমান প্রতিষ্ঠানের সর্বাধিক চাহিদা বিবেচনা করে আরও 2 ধরনের নগদান বই প্রচলিত আছে, সেটি হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। পরীক্ষায় এই দুইটিও আসে, এই দুইটিও খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা মূলত 1 ঘোড়া নগদান বই, 2 ঘোড়া, 3 ঘোড়া, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা, এই 5 ধরনের অঙ্কই কীভাবে করা লাগে সেটি নিয়েই আজকে আমরা শিখব। আমি প্রথমে 5টি অঙ্কের
যে ছকগুলো, সে ছকগুলো বা সংজ্ঞাগুলো নিয়ে একটু আলোচনা করব। সাধারণত ছোট প্রতিষ্ঠানে একঘর নগদান বই প্রস্তুত করা হয়। যেসব প্রতিষ্ঠান ব্যাংক লেনদেন করে না বা করলেও খুবই কম, ওই ধরনের প্রতিষ্ঠানে সাধারণত একঘর নগদান বই রাখা হয়। একঘর নগদান বইয়ের যে ছক, সে ছকটা আমি এখানে একে দেখিয়েছি, সেটা আমি একটু কথা বলি। 1টি 2টি 3টি 4টি 5টি, মূলত এটি একটি টি ছক। টি ছক মানে হচ্ছে বাম দিকে যে ঘরগুলো থাকবে ডান দিকে সে একই ঘর থাকবে, তার কারণে এটাকে টি ছক বলে। মানে এই 1 2 3 4 5 যে ঘর, আবার একইভাবে 1 2 3 4 5 একই ঘর, যেমন তারিখ, প্রাপ্তি, প্রদান, রসিদ নং, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা। আর এদিকে সবসময় আমরা ডেবিট লিখবো, এদিকে সবসময় আমরা ক্রেডিট লিখবো। যেগুলো টি ছকে আকার, সেগুলো অবশ্যই বাম দিকে ডেবিট, ডান দিকে আমাদের ক্রেডিট লিখতে হবে। তাহলে এই হচ্ছে একঘর নগদান বইয়ের ছক। আমরা একঘর নগদান বই যদি করতে বলে, তাহলে অবশ্যই একঘর নগদান বইয়ের এই ছক অনুযায়ী আমাদের অঙ্কগুলো করতে হবে। আমরা একঘর নগদান বই দেখলাম, আমরা এখন আসি দুঘর নগদান বই। যেসব প্রতিষ্ঠানে নগদ অর্থ ও ব্যাংক সংক্রান্ত, একঘর নগদান বই হচ্ছে নগদ সংক্রান্ত, এটা শুধু নগদ, একটি মাত্র টাকার ঘর, এবং সেটি নগদ বা ব্যাংক হলে সামান্য পরিমাণ, ব্যাংক যদি হয় সে টাকাটাও কিন্তু এখানে বসাতে হবে। আর দুঘর নগদান বই হচ্ছে যেসব প্রতিষ্ঠানে নগদ অর্থ বা ব্যাংক সংক্রান্ত লেনদেন সংগঠিত হবে, নগদ অর্থ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন সংগঠিত হয়, ওই ধরনের প্রতিষ্ঠানে দুঘর নগদান বই প্রস্তুত করা হয়। দুঘর নগদান বই একঘর নগদান বই অপেক্ষা অধিক প্রচলিত তথ্যবহুল। নগদ প্রাপ্তি প্রদানের পাশাপাশি দুঘর নগদান বইয়ে ব্যাংক জমাকৃত টাকার রাজবৃদ্ধির পরিমাণ ও ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ দেখানো হয়। মানে দুঘর নগদান বই হচ্ছে 2টি ঘর থাকবে টাকার, মানে টাকার ঘর যদি একটি থাকে একঘর নগদান বই, টাকার ঘর যদি 2টি থাকে, যেমন নগদ টাকা ব্যাংক টাকা, তাহলে টাকার ঘর যদি 2টি থাকে তাহলে সেটি হচ্ছে দুঘর নগদান বই। এখানেও ঠিক একই, এদিকে 6টি বাম দিকে, এদিকে 6টি, এদিকে ডেবিট দিতে হবে, একইভাবে এদিকে ক্রেডিট দিতে হবে। তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা ব্যাংক টাকা, একইভাবে তারিখ, প্রদান, রসিদ নং এদিকে ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা ঠিক থাকবে, নগদ টাকা ব্যাংক টাকা। এ হচ্ছে দুঘর নগদান বই। তাহলে একঘর নগদান বই দুঘর নগদান বইয়ের যে ছক, তার মধ্যে পার্থক্য হচ্ছে ওখানে একটি মাত্র টাকার ঘর, আর এখানে 2টি টাকার ঘর, একটি হচ্ছে নগদ টাকা ব্যাংক টাকা, এদিকে নগদ টাকা ব্যাংক টাকা, আর বাদবাকি সব ঠিক থাকবে। একইভাবে তিনঘর নগদান বই হচ্ছে দুঘর নগদান বইয়ের মতোই তিনঘর নগদান বই প্রস্তুত করা হয়, তবে এর উভয় পাশে অতিরিক্ত হিসেবে 2টি বাট্টার ঘর আছে। এই ঘরে প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টা দেখানো হয়। বাট্টা সম্পর্কে আমি কিছুক্ষণ পরেই আলোচনা করব। এই বাট্টাকে নগদ বাট্টা বলা হয়। বাট্টা মানে হচ্ছে ছাড়, আমরা বাট্টা নিয়ে কিছুক্ষণ পরে কথা বলবো। তিনঘর নগদান বই মানে হচ্ছে ঘরের পরিমাণ 3টি থাকবে, মানে টাকার ঘর যদি 3টি থাকে তাহলে আমরা ধরে নিব সেটা হচ্ছে তিনঘর নগদান বই। তাহলে একঘর নগদান বই টাকার ঘর 1টি, দুঘর নগদান বই টাকার ঘর 2টি, আর তিনঘর নগদান বই হচ্ছে টাকার ঘর 3টি। প্রদত্ত বাট্টা নগদ টাকা ব্যাংক টাকা, একইভাবে প্রাপ্ত বাট্টা নগদ টাকা ব্যাংক টাকা, আর বাকি সব একই, তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা। এ হচ্ছে তিনঘর নগদান বই। আমরা 3টি একঘরা দুঘরা তিনঘরা ছক দেখতে পেলাম। এরপর আমরা চলে যাচ্ছি নগদ প্রাপ্তি জাবেদা। ব্যবসায়ের যেসব নগদ অর্থের আগমন ঘটে ওই সকল লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ প্রাপ্তি জাবেদার ছক হচ্ছে তারিখ, ক্রেডিট, হিসাব খাত, সূত্র। এটা টি ছক না, তার কারণে ডেবিট ক্রেডিট দেওয়া যাবে না। নগদান ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দানাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। এ হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদার ছক। আমাদের যদি নগদ প্রাপ্তি জাবেদা করতে বলে তাহলে এই ছক অনুযায়ী আমাদের নগদ প্রাপ্তি জাবেদার যে লেনদেনগুলো সেগুলো এখানে এন্ট্রি করতে হবে। আমরা এরপরে চলে যাচ্ছি নগদ প্রদান জাবেদার ছক। ব্যবসায়ের যেসব নগদ অর্থের প্রদান ঘটে ওই সকল লেনদেন নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এ হচ্ছে নগদ প্রদান জাবেদার ছক। আমাদের যদি নগদ প্রদান জাবেদার লেনদেন দিয়ে যদি বলে নগদ প্রদান জাবেদায় অঙ্কটা করতে, তাহলে আমাদের অবশ্যই এই ছকে সেই লেনদেনগুলো লিপিবদ্ধ করতে হবে। তারিখ, চেক নাম্বার, ডেবিট, হিসাব খাত, সূত্র, ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্তবার্তা ডেবিট, ক্রেডিট, নগদ ক্রেডিট। এই ছকের মাধ্যমে আমাদের নগদ প্রদান জাবেদার এন্ট্রিগুলো এখানে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমি আবার বলি যে একঘরা, দুঘরা এবং তিনঘরা খুচরা, টোটাল আমাদের এই 5 ধরনের অঙ্ক দিতে পারে। 5 ধরনের অঙ্কের 5 ধরনের ছক। একঘর নগদান বইয়ের ছক একটি মাত্র টাকার ঘর থাকবে, দুঘরা নগদান বই হচ্ছে 2টি টাকার ঘর থাকবে, তিনঘরা নগদান বই 3টি টাকার ঘর থাকবে, আর নগদ প্রাপ্তি জাবেদার ছক হচ্ছে এটা, আর নগদ প্রদান জাবেদার ছক হচ্ছে এটা। টোটাল 5 ধরনের অঙ্ক আসতে পারে। 5 ধরনের অঙ্কে 5 ধরনের ছক। আমরা এখন নগদান বই কিভাবে এন্ট্রি করতে হয় সেটা নিয়ে আমরা যাব। নগদান বই কিভাবে করা লাগে। আসলে নগদান বই জাবেদা করে করাটাই হচ্ছে সবচেয়ে বেটার, কিন্তু তারপর আমরা এমন একটা টেকনিক শিখব যে টেকনিক শিখে আজীবন আমরা নগদান বইয়ের যতগুলো এন্ট্রি আছে সব এন্ট্রিগুলো লিপিবদ্ধ করতে পারবো। নগদান বই করার জন্য আসলে মূলত যে জিনিসটি সবচেয়ে বেশি মনে রাখতে হয় সেটি হচ্ছে এই সূত্র। নগদান বই অঙ্কগুলো করার একটি মূল সূত্র হচ্ছে নগদ ব্যাংক টাকা বা চেক
নগদ, ব্যাংক বা চেক কারবারে বা ব্যবসা প্রতিষ্ঠানে যদি আসে তাহলে বাম দিকে লিখতে হবে বা ডেবিট দিকে বসবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আবার বলি, নগদ টাকা, ব্যাংক টাকা অথবা চেক যদি লেনদেনের মধ্যে লেখা থাকে যে নগদ টাকা আসলো বা ব্যাংক টাকা আসলো বা চেক আসলো, যদি ব্যবসা প্রতিষ্ঠানে আসে বা ব্যবসা প্রতিষ্ঠান পাই, ব্যবসা প্রতিষ্ঠান যদি প্রাপ্ত হয়, তাহলে অবশ্যই সেটা বাম দিকে লিপিবদ্ধ হবে। আমরা জানি নগদান বইয়ে একটা বাম দিক একটা ডান দিক। তাহলে যদি নগদ টাকা, ব্যাংক টাকা, চেক যদি পাওয়া যায়, আসে, তাহলে আমরা অবশ্যই সেটি বাম দিকে বসাবো। আর নগদ টাকা, ব্যাংক টাকা, চেক কারবারে বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি চলে যায়, যদি নগদ টাকা, ব্যাংক টাকা, চেক যদি চলে যায়, তাহলে অবশ্যই সেটা ডান দিকে বসাতে হবে। তাহলে নগদান বইয়ে লেনদেনগুলো কিভাবে আমরা এন্ট্রি করব? প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে, লেনদেনটা ভালোভাবে পড়ে দেখতে হবে সেটি লেনদেন কিনা। যদি লেনদেন না হয়, বাদ। এরপর আমরা দেখব সেটি কি নগদান বই অন্তর্ভুক্ত হবে কিনা। নগদ, অনগদ দুই ধরনের লেনদেন। অনগদ লেনদেন হলে সেটাও বাদ। যদি আমি দেখি এটি নগদ লেনদেন, তাহলে আমরা এন্ট্রি করব। কিভাবে এন্ট্রি করব? প্রথমে আমরা দেখব নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসলো অথবা ব্যাংক টাকা বা চেক আসছে, ব্যবসা প্রতিষ্ঠানে আসছে নাকি চলে গেল। যদি আসে বা পাই অথবা প্রাপ্ত হলো যদি হয়, তাহলে আমরা বাম দিকে লিখব। আর যদি চলে যায়, প্রদান হয়, খরচ হয়, তাহলে আমরা ডান দিকে লিখব। এই বাম দিক এবং ডান দিক এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি, তাহলে নগদান বইয়ের বাদবাকি সব লেনদেনগুলো আমরা এন্ট্রি করতে পারবো। তাহলে নগদান বই অঙ্ক করার মূল সূত্র হচ্ছে লেনদেন পরে আমরা দেখব নগদ, ব্যাংক, চেক আসলো কিনা। যদি আসে বাম দিক, যদি চলে যায় তাহলে ডান দিক। আমরা এখন সরাসরি অঙ্কতে চলে যাচ্ছি। তার আগে আরেকটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একঘরা নগদান বই। একঘরা নগদান বইয়ে উভয় দিকে যে এন্ট্রিগুলো বসে সেগুলো নিম্নরূপ। আমি বলেছি নগদ টাকা বা চেক বা বাট্টা অথবা ব্যাংক টাকা যদি আসে ডেবিট সাইটে হবে, যদি চলে যায় ক্রেডিট সাইটে হবে। তাহলে যে কোনো একটা সাইটে হবে। কিন্তু কিছু কিছু লেনদেন আছে যে লেনদেনগুলো উভয় দিকে বুঝতে পারে। উভয় দিকে কিভাবে বুঝবে সেটা আমরা শিখে নেব অঙ্ক যখন করব তখন। কিন্তু তার আগে কোন লেনদেনগুলো উভয় দিকে হবে সেগুলো আমরা কোন লেনদেনগুলো উভয় দিকে হবে সেগুলো আমরা মেমোরিতে আগে নিয়ে নিই। যেমন একঘরা নগদান বই। একঘরা নগদান বইয়ের মধ্যে চেকের মাধ্যমে যদি পরিশোধ করে, এই ধরনের লেনদেন যদি থাকে, তাহলে একঘরা নগদান বইয়ে উভয় দিকে বসাতে হবে। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, মানে মালিকের নিজের প্রয়োজনে ব্যাংক থেকে যদি টাকা তুলে, তাহলে আমরা উভয় দিকে এটা বসাতে হবে। বামেও বসাতে হবে, ডানেও বসাতে হবে। একজনের নিকট থেকে চেক পেয়ে অন্যজনকে যদি প্রদান করে, একজনের নিকট থেকে চেক পেয়ে অন্যজনকে যদি প্রদান করে, তাহলে আমরা অবশ্যই সেটা উভয় দিকে বসাবো একঘরা নগদান বইয়ে। চেকের মাধ্যমে টাকা পেয়ে তার সঙ্গে সঙ্গে যদি ব্যাংকে জমা দেয়, তাহলে আমরা একঘরা নগদান বইয়ে উভয় দিকে বসাবো। দানাদার কর্তৃক সরাসরি ব্যাংকে যদি পরিশোধ করে, একঘরা নগদান বইয়ে আমরা উভয় দিকে বসাবো। একঘরা নগদান বই অত বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তারপরও একঘরা নগদান বই আমাদের করে রাখা প্রয়োজন। একঘরা নগদান বইয়ের এই 5টি এন্ট্রিগুলোকে বলে উভয় দিকের এন্ট্রি, মানে উভয় দিকে বসে এগুলো উভয় দিকে বসে। এই উভয় দিকে বসে এন্ট্রিগুলোকে আমরা আলাদাভাবে মনে রাখবো। আর প্রত্যেকটি এন্ট্রি হয় বাম দিকে বসবে, না হয় ডান দিকে বসবে। আমরা আরেকটা জিনিস জেনে নিচ্ছি, সেটা হচ্ছে একঘরা নগদান বই দেখলাম উভয় দাখিলা যেটাকে বলে। আর আরেক ধরনের দাখিলা আছে, সেটাকে বলে বিপরীত দাখিলা বা ইংরেজিতে বলে কন্ট্রা এন্ট্রি। কিছু কিছু লেনদেন আছে যা ব্যাংক ও নগদ উভয়কে প্রভাবিত করে, ওইসব লেনদেনসমূহকে বিপরীত দাখিলা বলে। তাহলে বিপরীত দাখিলা অথবা কন্ট্রা এন্ট্রি। নগদান ও ব্যাংক উভয়ই সম্পদ শ্রেণীর হিসাব, তাই নির্দিষ্ট লেনদেনের দ্বারা একটি হিসাব ডেবিট হলে অপর হিসাবটি ক্রেডিট করতে হয়। তো উভয় দিকে খতিয়ান পৃষ্ঠা এর কলামে সি বা ক লিখিয়ে দেখাতে হয়। এটা আমি শিখাবো, মানে উভয় দিকে আমরা যখন বসাবো তখন খতিয়ান পৃষ্ঠায় যে কলামটা থাকে সে কলামে আমাদের সি অথবা ক লিখে দিতে হয়, যে যাতে করে দূর থেকে দেখে বোঝা যায় যে এই লেনদেনটি বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি করা হয়েছে। দুঘরা এবং তিনঘরা নগদান বইয়ের প্রত্যেকটি হিসাব হয় বাম দিকে হবে, না হয় ডান দিকে হবে। কিন্তু কিছু লেনদেন আছে যে লেনদেন উভয় দিকে হয়, যেগুলোকে বলে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। 1 নম্বর, ব্যবসায়ের টাকা ব্যাংকে জমা দিলে। ব্যবসায়ের টাকা যদি ব্যাংকে জমা দেওয়া হয়, তাহলে আমরা ধরে নিব সেটি কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা।
উভয় দিকে বসাতে হবে। ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো, আর এটি হচ্ছে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো, উভয় দিকে বসাবে। কিভাবে বসাতে হবে আমরা প্র্যাকটিক্যালি করব। চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা না দিয়ে পরে যে কোনো দিন যদি ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে সেটাও আমরা উভয় দিকে বসাবো, বিপরীতভাবে বসাবো। কিভাবে বসাতে হবে সেটা আমরা প্র্যাকটিক্যালি শিখব, কিন্তু এই তিনটি লেনদেন উভয় দিকে বসাতে হবে এবং এটাকে কন্ট্রা এন্ট্রি বলে। আর কিছু দাখিলা আছে, সেগুলা লেনদেন আছে যেগুলোকে উল্টো দাখিলা বলে। সেই উল্টো দাখিলা বিষয়টি আমি পরে আলোচনা করছি। বিপরীত দাখিলার এই তিনটি লেনদেন ভালোভাবে তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এক ঘোড়া নগদান বইয়ের সব লেনদেন হয় বাম না হয় ডান, না হয় এই পাঁচটি উভয় দিকে। আর দু ঘোড়া নগদান বা তিন ঘোড়া নগদান বইয়ে সবগুলো লেনদেন বামে না হয় ডানে, আর এই তিনটি লেনদেন উভয় দিকে বসাতে হয়। আমরা এগুলা মাথায় রাখবো। আমরা যখন অঙ্ক করব তখন কন্ট্রা এন্ট্রি বা উভয় দাখিলা যখন আসবে তখন এই বিষয়গুলো আবার একটু রিভিশন দেব। আমরা এরপর আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। তিন ঘর নগদান বইয়ে একটি ঘর বাড়তি থাকে। আমরা জানি এক ঘর নগদান বইয়ে একটি মাত্র টাকার ঘর, দু ঘর নগদান বইয়ে দুইটি টাকার ঘর, আর তিন ঘর নগদান বইয়ে তিনটি টাকার ঘর। তিনটি টাকার ঘরের মধ্যে প্রদত্ত বাট্টা বাম দিকে আর ডান দিকে প্রাপ্ত বাট্টা থাকে। এই বাট্টা আসলে কি? বাট্টা মানে হচ্ছে ছাড়। ব্যবসায়ের প্রচলিত নিয়ম অনুসারে বা ব্যবসায়িক চুক্তি ভিত্তিতে পণ্য বিক্রয়ের মূল্য থেকে বা প্রাপ্য টাকা থেকে নির্দিষ্ট হারে যে পরিমাণ টাকা মৌকুব করা হয় বা ছাড় দেওয়া হয়, সে ছাড় দেওয়ার টাকাটাকে বলে বাট্টা। কিন্তু ছাড় দেওয়ার ধরন দুই রকম, একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। বিক্রিত পণ্যের মূল্য তালিকা থেকে বিক্রেতা ক্রেতাকে কিছু টাকা ছাড় দেয়। এ ছাড় দেওয়ার টাকার অঙ্ককে কারবারি বাট্টা বলে। আমি আবার বলি, বিক্রিত পণ্যের মূল্য তালিকা থেকে বিক্রেতা যদি ক্রেতাকে কিছু টাকা ছাড় দেয় তাহলে ওই ছাড় দেওয়া টাকার অঙ্ককে কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টা সরাসরি মূল্য তালিকা থেকে বাদ দিয়ে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। তাহলে বিক্রয় মূল্য নির্ধারণ করার আগেই কিছু টাকা বাদ দেওয়া হয়, ওই বাদ দেওয়া টাকাটাকে বলে কারবারি বাট্টা, এবং এটা চালানেই দেখানো হয়। তিন ঘোড়া নগদান বইয়ে কারবারি বাট্টা দেখানো হয় না, তাহলে কারবারি বাট্টা তিন ঘোড়া নগদান বইয়ে আসে না। আমরা যে তিন ঘোড়া নগদান বইয়ে বাট্টা লিখি সে বাট্টা কারবারি বাট্টা নয়। বাকিতে বিক্রিত পণ্যের মূল্য মানে বাকিতে বিক্রয় করা হয়েছে, সেই বিক্রিত পণ্যের মূল্য তাড়াতাড়ি পাওয়ার জন্য বিক্রেতা দেনাদারকে কিছু টাকা ছাড় দেয় এবং ওই ছাড়কৃত টাকাকে বলে নগদ বাট্টা। নগদ বাট্টা বিক্রেতার জন্য প্রদত্ত বাট্টা, আর ক্রেতা যে পাবে সে হচ্ছে প্রাপ্ত বাট্টা। তো উভয় পক্ষ তাদের হিসাবের বইতে এই বাট্টা লিপিবদ্ধ করে। অবশ্যই এই নগদ বাট্টা লিখতে হবে। আমরা বাট্টা সম্পর্কে ধারণা পেলাম, কন্ট্রা এন্ট্রি সম্পর্কে ধারণা পাইলাম, আমরা উভয় দাখিলা সম্পর্কে ধারণা পাইলাম। উভয় দাখিলা হচ্ছে এক ঘর নগদান বইয়ের উভয় দিকে বসে। কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা তিনটি লেনদেন ব্যাংকে জমা দেওয়া হলে, ব্যাংক থেকে উত্তোলন করা হলে চেক পেয়ে সঙ্গে সঙ্গে জমা না দিয়ে অন্য কোনো দিন যদি জমা দেওয়া হয় সেটা দু ঘর এবং তিন ঘর নগদান বই উভয় দিকে হবে। আর বাট্টা দুই ধরনের, একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টা আমাদের পরীক্ষায় তিন ঘর নগদান বইয়ে লিপিবদ্ধ হবে না, আর নগদান বাট্টা বা নগদ বাট্টা এটা পরীক্ষায় বা তিন ঘর নগদান বইয়ে লিপিবদ্ধ হবে। আমরা এই সম্পর্কে একটু জেনে নিলাম। আমরা এখন সরাসরি অঙ্কতে চলে যাচ্ছি। আমি প্রথমে যে পরীক্ষায় আসা কিছু প্রশ্ন তোমাদেরকে দেখিয়েছি, ওই প্রশ্নগুলো একটু নিই। ওই প্রশ্নগুলোই আমরা সমাধান করব এখন। প্রথমে আমরা দু ঘোড়া নগদান বইয়ে যাব। প্রথমে আমরা দু ঘোড়া নগদান বই করব। আমি দু ঘোড়া নগদান বইয়ের একে রেখেছি। দু ঘোড়া নগদান বই দেখা যাবে আচ্ছা। মেসার্স জামান অ্যান্ড কোং তাদের ব্যবসায় সংগঠিত নগদ লেনদেনসমূহ দু ঘোড়া নগদান বই সংরক্ষণ করেন। 2020 সালে তাদের ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়। তাহলে আমরা প্রথমে প্রশ্ন পুরোটা পড়ব। সম্পূর্ণটা পড়ার পর আগে দেখব এখানে লেনদেন নয় এমন কোনো ঘটনা আছে কিনা। নগদ তহবিল, ব্যাংক তহবিল, নগদ বিক্রয়, ব্যাংকে জমা দেওয়া হলো, সুমনের নিকট থেকে চেক পেয়ে ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হলো, অগ্নিবীমার প্রিমিয়াম প্রদান, বাবুর নিকট থেকে পাওয়া গেল, বাড়ি ভাড়া প্রদান করা হলো, ব্যক্তিগত খরচের জন্য চেক কাটা হলো, ব্যক্তিগত খরচের জন্য মানে ব্যাংক থেকে চেক কাটা হলো, তাহলে এটা ব্যবসা থেকে চেক কাটা হলো, তাহলে অবশ্যই এটা লেনদেন। ব্যাংক খরচ ধার্য করলো, এটাও লেনদেন। তাহলে এখানে লেনদেন নয় এমন কোনো ঘটনা এখানে নাই।
আমরা এখন দেখব দুঘরা নগদান বইয়ে লিপিবদ্ধ হবে কিনা, মানে নগদ লেনদেন কিনা সবগুলো, সেটা আমরা যাচাই করব। নগদ তহবিল, অবশ্যই নগদ, ব্যাংক তহবিল, ব্যাংক হিসাব, নগদ বিক্রয়, নগদ, ব্যাংকে জমা, ব্যাংক সুমনের নিকট থেকে চেক পেয়ে ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংক হিসাব, ব্যাংকের সাথে সম্পর্ক, অগ্নিবীমার প্রিমিয়াম প্রদান, তাহলে অগ্নিবীমার প্রিমিয়াম এটা খরচ, আরেকটি নগদ টাকা চলে যায়, তাহলে নগদান হিসাব, তাহলে এটাও নগদ লেনদেন। বাবুর নিকট থেকে পাওয়া গেল, তাহলে নগদে পাওয়া গেছে, তাহলে নগদান হিসাব আছে। চেকে পাওয়া গেল, মানে ব্যাংক হিসাবও আছে। বাড়ি ভাড়া প্রদান করা হলো, তাহলে বাড়ি ভাড়া এটা খরচ, বাড়ি ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে এখানেও নগদ আছে। ব্যক্তিগত খরচের জন্য চেক কাটা হলো, তাহলে ব্যক্তিগত খরচের জন্য ব্যবসা থেকে চেক কাটা হলো, মানে উত্তোলন করা হলো, তাহলে উত্তোলন এবং তার সাথে চেক কাটা হলো, মানে ব্যাংক রিলেটেড। ব্যাংক খরচ ধার্য করলো, মানে এটাও ব্যাংক রিলেটেড। তাহলে আমরা বুঝতে পারছি প্রত্যেকটা লেনদেনই, এইখানে প্রত্যেকটা ঘটনা লেনদেন, আবার প্রত্যেকটা লেনদেনের মধ্যে নগদান হিসাব, ব্যাংক হিসাব আছে। তাহলে এই দুঘরে নগদান বইয়ের এই প্রশ্নের মধ্যে কোনো লেনদেনই এখান থেকে আমরা বাদ দিতে পারবো না। তাহলে প্রত্যেকটি লেনদেনই আমরা দুঘরা নগদান বই যে ছক দেখিয়েছি সে ছকে আমরা লিপিবদ্ধ করব। এখন আসলে কীভাবে লিপিবদ্ধ করব। প্রথমে আমাদের এই ঘর টাকতে হবে। এই যে মেসেজ জামানেন কোং দুঘরা নগদান বই, ডেবিট ক্রেডিট, তারিখ প্রাপ্তি রসিদ নং ৩৫ নগদ ব্যাংক, এই 6টা। আবার এদিকে তারিখ প্রদান ভাউচার নং ৩৫ নগদ ব্যাংক, এই 6টা। তাহলে এদিকে 6টা, এদিকে 6টা। আমাদের এভাবে ছক করে আমাদের অঙ্কগুলো করতে হবে। আমাদের প্রথমে সাল লিখতে হবে। আমরা এদিকে সালটা লিখে ফেলবো 2020 ইং, তারপর এদিকে 2020 ইং। তারপর আমাদের নগদ তহবিল, প্রথমে যদি নগদ তহবিল থাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে জুলাইয়ের 1 তারিখ। তাহলে এটা আমরা বাম দিকে লিখব, সংক্ষেপে জুলাই 1। নগদ তহবিল যদি থাকে সবসময় আমরা মনে করব এটা গত বছরের ব্যালেন্স বিডি। তাহলে গত বছরের ব্যালেন্স বিডিটা আমরা গত মাসের ব্যালেন্স বিডিটা আমরা পরবর্তী মাসে শুরুতে বাম দিকে লিখব, ব্যালেন্স বিডি। বিডি মানে হচ্ছে ব্রড ডাউন। এরপর আমরা নগদ তহবিল নগদের সাথে রিলেটেড, মনে রাখতে হবে নগদ যদি থাকে তাহলে নগদান বইতে টাকা লিখব, আর যদি চেক বা ব্যাংক লেখা থাকে তাহলে ব্যাংকের ঘরে টাকা লিখব। তাহলে নগদ 14,000 আমরা নগদ ঘরে লিখলাম, কমা দিতে পারো, নাও দিতে পারো, সমস্যা নেই। একদিকে বসবে, সব একদিকে বসবে, শুধুমাত্র 3টা ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক থেকে উত্তোলন করা হলো, চেক পেয়ে সঙ্গে সঙ্গে জমা না দিয়ে অন্য কোনো দিন যদি জমা দেয়, এই 3টি লেনদেন ছাড়া বাদ বাকি সবগুলো হয় বাম দিকে নয় ডান দিকে। ওই 3টি লেনদেন আমাদের সবসময় 2 ঘর এবং 3 ঘর নগদ বই করার সময় মনে রাখতে হবে। ব্যাংক তহবিল এটাও ঠিক গত মাসের ব্যাংক জমা হিসাব, ঠিক একইভাবে আমরা এখানেও ব্যালেন্স বিডি লিখে ব্যাংকের ঘরে লিখব। তো এখানে নতুন করে ব্যালেন্স বিডি লেখার দরকার নেই, যেহেতু এখানে ব্যালেন্স বিডি লেখা আছে, আমরা ব্যাংকের ঘরে 8,000 টাকা বসাই দিলেই হবে। তাহলে 8,000 টাকা বসালাম। এরপর আমরা জুলাইয়ের 5 তারিখে যাচ্ছি নগদ বিক্রয়। আমরা দেখব যে লেনদেনের মধ্যে থাকা নগদ টাকা বা ব্যাংক টাকা আসলো নাকি চলে গেল। তাহলে নগদ কারবার, ব্যবসা প্রতিষ্ঠান যখন নগদ বিক্রয় করে কোনো কিছু, তাহলে নগদ টাকা আসে, তাহলে নগদ টাকা যেহেতু আসলে ডেবিট দিকে, তাহলে আমরা কোন দিকে লিখব, ডেবিট দিকে। তাহলে ডেবিট দিকে মানে বাম দিকে লিখবো, যেহেতু নগদ টাকা আসলো। তাহলে আমরা লিখব জুলাই 5। নগদান হিসাব, ব্যাংক হিসাব আমরা লেখা থেকে বিরত থাকবো, শুধুমাত্র কন্ট্রা এন্ট্রি ছাড়া। তাহলে এখানে আর বাকি থেকে বিক্রয় হিসাব, তাহলে আমরা বিক্রয় হিসাব লিখব। বিক্রয় হিসাব লিখে যেহেতু নগদ ঘরে আমরা টাকা বসাবো, নগদ ঘরে আমরা 2,000 টাকা বসালাম, শেষ। এরপর হচ্ছে জুলাইয়ের 8 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে আমাদের মনে আছে যে কন্ট্রা-এন্ট্রি 2 ঘরা 3 ঘরাতে কী 2 ঘরা 3 ঘরাতে ব্যাংকে জমা দেওয়া হলো। আমি আবার একটু দেখাচ্ছি। ব্যবসার টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, চেক পেয়ে সঙ্গে সঙ্গে জমা না দিয়ে পরে যে কোনো দিন যদি ব্যাংকে জমা দেওয়া হয়। এই 3টি এন্ট্রি অবশ্যই বিপরীত দাখিলা এবং এটি উভয় দিকে হবে। কীভাবে হবে আমরা এখন একটু শিখে নিচ্ছি। যেমন ব্যাংকে জমা দেওয়া হলো, এটা কন্ট্রা-এন্ট্রি হবে, তাহলে এটা উভয় দিকে হবে। কীভাবে হবে, ব্যাংকে জমা দেওয়া হলো, এটা জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, এই জাবেদাটা মনে রাখবো। ব্যাংক হিসাব ডেবিট মানে ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা হবে। তা আমরা টাকার পরিমাণটা আগে লিখে নিই, কত টাকা, 2,000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা। নগদান হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে নগদ ঘরে টাকা, তাহলে ক্রেডিট দিকে নগদ ঘরে টাকা 2 বার।
এই যে 2000 টাকা, এই যে 2000 টাকা জাবেদা করব, যেটা ডেবিট সেটা ডেবিট দিকে বসাবো, যেটা ক্রেডিট সেটা ক্রেডিট দিকে বসাবো, কিন্তু হিসাব লেখার ক্ষেত্রে উল্টো হবে। তাহলে এটা কয় তারিখের? এটা 8 তারিখের। তাহলে আমরা জুলাই 8 লিখব। এটা যেহেতু ব্যাংকের ঘরে টাকা বসছে তাই আমরা লিখব নগদান হিসাব। এই কারণে এটাকে বিপরীত দাখিলা বলা হয়, নগদান হিসাব এটা। আর এটা যেহেতু নগদের ঘরে বসছে তার কারণে আমরা এটা লিখব ব্যাংক হিসাব। এটা কয় তারিখ? জুলাইয়ের 8 তারিখ। তাহলে এটা আমরা লিখব ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। আর পাশে কী লিখে দিব? খতিয়ান পৃষ্ঠার ঘরে আমরা এখানে লিখে দিব ক বা সি, মানে কন্ট্রা এন্ট্রি, খতিয়ান পৃষ্ঠার ঘরে। তাহলে এটা কন্ট্রা এন্ট্রি। তাহলে এটা গেল। এরপর সুমনের নিকট থেকে চেক পেয়ে ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে সুমনের নিকট থেকে চেক পেয়ে ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হলো, সঙ্গে সঙ্গে জমা না দিয়ে। আমাদের এখানে কাছাকাছি মিল আছে। চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা না দিয়ে পরে যে কোনো দিন যদি ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে কন্ট্রা এন্ট্রি হবে। তাহলে এটা সুমনের নিকট থেকে চেক পেয়ে ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হলো, সাথে সাথে জমা দেওয়া হলো, তার কারণে এটা কন্ট্রা এন্ট্রি হবে না। তাহলে যেহেতু চেক পাইছে মানে আসলো, সেহেতু আমরা এটা ডেবিট দিকে বসাবো। তাহলে এটা কত? জুলাই 10। তাহলে জুলাই 10 যেহেতু এটা আসলো সেহেতু আমরা ডেবিট দিকে সুমন হিসাব, সুমন হিসাব। তারপর কত? 3000 টাকা। যেহেতু চেকের কথা আছে সেহেতু আমরা এটা ব্যাংকের ঘরে বসাবো, 3000 টাকা। একসময় চেক প্রাপ্তি নগদ প্রাপ্তি সামিল মনে করা হতো, কিন্তু এখন চেক প্রাপ্তি নগদ প্রাপ্তি সামিল মনে করা হয় না। চেক পেলে বা চেক প্রদান করলে সেটা ব্যাংকের ঘরেই টাকা বসাতে হয়। তার কারণে এটা এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। চেক অথবা ব্যাংক কথাটা লেখা থাকলে ব্যাংকের ঘরে, নগদ টাকা যদি লেখা থাকে নগদের ঘরে। আমরা এরপর আসি জুলাই 15 অগ্নি বীমার প্রিমিয়াম প্রদান। তাহলে এটা প্রদান মানে এটা চলে গেল টাকা, তার কারণে এটা কোন দিকে বসবে? ডান দিকে। তাহলে 15 তারিখ, জুলাই 15 তারিখ অগ্নি বীমা, অগ্নি বীমার প্রিমিয়াম, অগ্নি বীমার প্রিমিয়াম কত? 500 টাকা। তাহলে এখানে কোনো কিছু লেখা নেই, মানে আমরা নগদ ঘরে ধরে নিব 500 টাকা। এরপর জুলাই 18 বাবুর নিকট থেকে পাওয়া গেল চেকে 500 টাকা, নগদ 1000 টাকা। তাহলে পাওয়া গেলে কোন দিকে? পাওয়া গেলে হচ্ছে বাম দিকে। তাহলে এটা জুলাইয়ের কত তারিখ? 18 তারিখ। তাহলে 18 তারিখ কী হিসাব লিখবো? আমরা বাবু হিসাব লিখবো, কারণ আর হিসাব থাকে ব্যাংক এবং নগদ, তার কারণে নগদ এবং ব্যাংক হিসাব লেখা থেকে আমরা বিরত থাকবো। তাহলে এটা হচ্ছে বাবু হিসাব। তাহলে বাবু হিসাব, চেক 500, নগদে 1000। তাহলে নগদের ঘরে হচ্ছে 1000 টাকা, আর ব্যাংকের ঘরে হচ্ছে 500 টাকা। এরপর জুলাই 25 তারিখ বাড়ি ভাড়া প্রদান করা হলো 800 টাকা। তাহলে প্রদান করা হলো মানে চলে গেল, তাহলে চলে গেলে ডান দিকে। এটা কত তারিখ? জুলাই 25 তারিখ। তাহলে আমরা কী হিসাব লিখব? বাড়ি ভাড়া হিসাব, বাড়ি ভাড়া হিসাব। তাহলে এখানে চেক কথাটা যেহেতু লেখা নাই সেহেতু আমরা ধরে নিব এটা নগদ। তাহলে নগদ ঘরে 800 টাকা। এরপর ব্যক্তিগত খরচের জন্য চেক কাটা হলো। ব্যক্তিগত খরচের জন্য চেক কাটা হলো মানে একটা বিষয় মনে রাখতে হবে, মালিক এবং ব্যবসা এই দুইটি বিষয় আলাদা আলাদা সত্তা। যখন মালিক ব্যবসা প্রতিষ্ঠানে কিছু জমা দেয় তখন এটা ব্যবসার জন্য মূলধন হয়, আর মালিক যখন ব্যবসা থেকে কোনো কিছু নেয় তখন এটা উত্তোলন হয়। ব্যক্তিগত খরচ মানে মালিক ব্যবসা থেকে চেক কেটে নিল, মানে এটা উত্তোলন করলো। তাহলে উত্তোলন করলো মানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেল। তাহলে যদি চলে যায় তাহলে আমরা ডান দিকে লিখব। তাহলে 28 তারিখ আমরা কী হিসাব লিখব? উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব লিখব। যেহেতু চেক কথাটা লেখা আছে তাহলে ব্যাংকের ঘরে হবে। তাহলে ব্যাংকের ঘরে 1500 টাকা। ব্যাংক খরচ ধার্য করলো। ব্যাংক খরচ ধার্য করলো মানে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক জমা আছে এবং ব্যাংক টাকা জমা থাকার কারণে খরচ ধার্য করলো ব্যবসা প্রতিষ্ঠানে, সুতরাং এটা খরচ মানে চলে গেল টাকা, তার কারণে আমরা এটা ডান দিকে বসাবো। 31 তারিখ আমরা লিখব ব্যাংক খরচ ধার্য, ব্যাংক খরচ ধার্য বা ব্যাংক খরচ। যেহেতু ব্যাংক রিলেটেড তার কারণে আমরা ব্যাংকের ঘরে টাকা বসাবো 200 টাকা। তাহলে সব লেনদেন আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নগদ টাকার এটা সমান সমান করে এদিকে একটা দাগ টানবো, এদিকে দাগ টানবো এবং আমরা দেখব প্রথমে আমরা নগদের হিসাব করব। আমরা দেখব যে ডেবিট সাইডে বেশি নাকি ক্রেডিট সাইডে বেশি। তো সবসময় ডেবিট সাইডে বেশি থাকে, তো আমরা নগদের হিসাব করি। একটু ক্যালকুলেটরটা নিই,
তাহলে এখানে 14,000 প্লাস 2,000 প্লাস 1,000 সমান 17,000। এখানে 17,000 হবে না, তাহলে আমরা এখানে 17,000 পাইলাম এবং এটা জ্যার টেনে দিব এবং এই 17,000টা আমরা একইভাবে এখানে বসাবো, এখানেও আমরা জ্যার টেনে দিব, কিন্তু এখানে 17,000 নয়। তাহলে এখানে 17,000 হওয়ার জন্য আর কত টাকা কম আমরা মাইনাস করি, 2,000 টাকা মাইনাস 500 টাকা মাইনাস 800 টাকা। তাহলে আর বাকি কত টাকা কম, আমার মনে ভুল হচ্ছে না, আবার হিসাব করি। 17,000 টাকা মাইনাস 2,000 মাইনাস 500 মাইনাস 800, তাহলে 13,700 টাকা এখানে কম। আমরা 13,700 টাকা কম সেটা এই জায়গায় লিখে ওই বরাবর আমরা লিখব ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি, সিডি মানে ক্যারিড ডাউন, এবং ওখানে ওই যে মাসের হিসাব হচ্ছে সে মাসের একদম সর্বশেষের তারিখ। এবং এই ব্যালেন্স সিডি যেখানে আসছে, তাহলে এখানে কি আসছে, এখানে টাকা 13,700 বেশি আসছে, তার কারণে আমরা এটা নিচে লিখব। আমরা নিচে লিখে এখানে ব্যালেন্স বিডি লিখব। ব্যালেন্স বিডি মানে এটা উদ্বৃত্ত এবং এটা পরবর্তী মাসে ওই নগদ তহবিল হিসেবে শুরুতে বসে যাবে, ব্যালেন্স বিডি, এবং এটা পরবর্তী মাসের 1 তারিখ হবে। তাহলে এটা জুলাই, তাহলে এটা আগস্ট মাস হবে, আগস্ট 1 তারিখ, কত, 2020 সাল। একইভাবে নগদের হিসাবটা যেভাবে করলাম ব্যাংকের হিসাবটা একইভাবে করব। এখানে 1500 200, তাহলে টাকার ঘর এখানে বেশি, তাহলে 8,000 টাকা, তারপর 2,000 টাকা, এরপর 3,000 টাকা, এরপর 500 টাকা, 13,500 টাকা। তাহলে এখানে 13,500 জেড টানবো, তাহলে এখানেও 13,500 টাকা আমরা জেড টানবো। তারপর এখান থেকে আমরা এখানে মাইনাস করি, 1,500 মাইনাস করলাম, এরপর 200 মাইনাস করলাম, তাহলে বাকি এখানে কত, ব্যালেন্স সিডি 11,800 টাকা, 11,800। তাহলে ব্যালেন্স সিডি যেহেতু একবার লেখা আছে তার কারণে আমি লিখি নেই, এখানে 11,800 সরাসরি বসিয়ে দিয়েছি। আর এখানে ঠিক যেহেতু বেশি, এটা ব্যালেন্স বিডি দিয়ে লিখবো, যেহেতু এখানে ব্যালেন্স বিডি লেখাই আছে সেহেতু আমরা এটা একসাথে মনে করে দেব। তাহলে আমরা বুঝতে পারছি এই দুঘরে নগদান করে ব্যবসা প্রতিষ্ঠানের পরবর্তী মাসে নগদ তহবিল 13,700 এবং ব্যাংক জমা 11,800 টাকা। এভাবে আমাদের দুঘরে নগদান বই অঙ্ক করতে হয়। দুঘরে নগদান বই এবং 3 ঘরে নগদান বই একেবারে একই, সেম। ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আমি তোমাদের জন্য দুঘরে নগদান বই, তারপর 1 ঘরে কীভাবে করতে হয়, নগদ প্রদান জাবেদা কীভাবে করতে হয়, নগদ প্রাপ্তি জাবেদা কীভাবে করতে হয়, 3 ঘরে নগদান বই কীভাবে করতে হয়, এই ঘরগুলো এঁকে আমি এখানে রেখে দিয়েছি। আমরা প্রশ্নগুলো দেখে নিয়েছি যে কোনগুলো করতে হবে। আমি সবচেয়ে বেটার যে তোমাদেরকে হয়তো 2 ঘরে নগদান বইয়ের একটা কাজ দিই এবং 2 ঘরে নগদান বইয়ের কাজ করার পরে আমাকে সমস্যাগুলো জানাবে, 3 ঘরে নগদান বইয়ের কাজ দিই, সমস্যাগুলো জানাবে। জানানোর পর আমি পরবর্তী ক্লাসে হয়তো এই অনুশীলনীগুলো নিয়ে আরেকটা ক্লাস হয়তো নিব। 3 ঘরে নগদান বইয়ের এই প্রশ্নটি একটি স্ক্রিনশট তুলে রাখো, এই প্রশ্নটা সলিউশন করবে। আর 3 ঘরে নগদান বইয়ের ঘর এটা আগেও দেখিয়েছি, আবার আমি এখানে দেখাচ্ছি 3 ঘরে নগদান বই বড় করে। 3 ঘরে নগদান বইয়ের এটি ঠিক একইভাবে এই ছকে ওই অঙ্কগুলো এন্ট্রি করবে। যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই আগামী পরবর্তী ক্লাসে এই অনুশীলনীগুলো নিয়ে নগদান বই এর অনুশীলনী এবং অন্যান্য যে অনুশীলনী রয়েছে সমস্যাগুলো নিয়ে আরেকটি ভিডিও আমি আপলোড করব। আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম।